আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে আমার একটি পোস্টের মাধ্যমে জানতে পেরেছেন যে আজকে লাইভটি কোন বিষয়ে হবে। আমরা যারা এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারী আছি, আমাদের শিক্ষক কর্মচারীরা আজকে জুন মাসের 16 তারিখ এখন পর্যন্ত আমাদের বেতন ছাড় করা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা বারবার ফোন করছেন। অসংখ্য শিক্ষক সারাক্ষণ বেতন ভাতা কখন ছাড় করা হবে এই বিষয়ে জানার জন্য ফোন করছেন। আমি আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং সবার সাথে কথা বলতে পারিনি। যাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে যে তথ্য জেনেছি এই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করব। এর বাইরে আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি লাইভের শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি প্রথমেই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তাকে ফোন করি, জনাব সাখাওয়াত হোসেন মহোদয়। ওনাকে ফোন করার পরে উনি বললেন যে বিষয়টা উপপরিচালক অর্থ জনাব শফিকুর রহমান সাহেব, উনি ভালো বলতে পারবেন। আমার কাছে আপডেট কোনো তথ্য নাই, ওনার সাথে কথা বলতে পারলে একেবারে সর্বশেষ তথ্যটি আপনি পেয়ে যাবেন। আমি পরে আমাদের ডিজি মহোদয়ের যে ব্যক্তিগত কর্মকর্তা জনাব মাহফুজ সাহেব, ওনাকে ফোন করলাম, উনিও কোনো তথ্য দিতে পারলেন না। কিছুক্ষণ পরে আমাকে ফোন করে জানালেন যে আমাদের অ্যাকাউন্টস থেকে তারা যেটুকু জানিয়েছে যে মন্ত্রণালয় জিও জারি করলে, গভর্নমেন্ট অর্ডার বা সরকারি যে নির্দেশনা ওইটা জারি করলে ওনারা বিল ছাড় করতে পারবেন। এর বাইরে কোনো তথ্য উনি দিতে পারেন নাই। আমি পরে ডিজি মহোদয়কে আমাদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ফোন দিলাম 2 বার। আনফরচুনেটলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। পরবর্তীতে মিনিস্ট্রিতে আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছি। মিনিস্ট্রিতে আমাদের অর্থ এবং প্রশাসন যিনি দেখাশোনা করেন, আমাদের অতিরিক্ত সচিব রেহানা ম্যাডাম, ওনার ল্যান্ড ফোনে আমি কয়েকবার ফোন করেছি। ওনার ব্যক্তিগত কর্মকর্তা বা যারা ওনার অফিস স্টাফ আছেন তারা ফোন রিসিভ করেছেন, একটু পরে ফোন করেন, 10 মিনিট পরে ফোন করেন, ম্যাডাম মিটিং এ আছে, বিভিন্ন রকমের এক্সকিউজ তৈরি করে পরে বিরক্ত হয়ে আমি ফোন করা বন্ধই করে দিলাম। আমি আমাদের মাদ্রাসা এবং কারিগরি বিভাগের একজন কর্মকর্তা ফিরোজ আলম সাহেব, তাকে ফোন করলাম, তাকেও রিচ করতে পারি নাই। পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ জনাব শফিকুল ইসলাম সাহেবের সাথে কথা বললাম। উনি আমাকে যা বললেন যে আপনি ফোন করার কিছুক্ষণ আগে আমি আমাদের এই বাজেটের অর্থ সংস্থানের জন্য যিনি কাজ করছেন, উনি জনাব মাহমুদুল হক, ডেপুটি সেক্রেটারি মাদ্রাসা এবং কারিগরি বিভাগের, ওনার সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। উনি আমাকে যা বললেন যে এখন পর্যন্ত দেওয়ার মতো কোনো তথ্য ওনার কাছে নেই। অর্থাৎ আজকে পর্যন্ত আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন কিভাবে দেয়া হবে সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত অর্থ সংস্থান হয়েছে এই তথ্য কেউ দিতে পারেনি। আমি ডেপুটি সেক্রেটারি মহোদয়কে পরে নিজে ফোন দিলাম, উনি ফোন রিসিভ করলেন। আমি একটা SMS ও করলাম, কিন্তু SMS এর রিপ্লাই আমি পাইনি। আমি বিষয়টি নিয়ে মাদ্রাসা এবং কারিগরির সচিব মহোদয়ের একান্ত সচিব, ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, রিচ করতে পারিনি। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের যিনি একান্ত সচিবের দায়িত্বে আছেন তাকে ফোন করেছিলাম। আপনারা জানেন সংসদ অধিবেশন চলছে, সম্ভবত অনেক ব্যস্ত, ওনাকে রিচ করতে পারিনি। মানে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তথ্যগুলো ওনাদের কাছে পৌঁছানোর জন্য, যে আমরা
যে কষ্টে আছে এই বিষয়গুলো জানানোর জন্য। যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে মাদ্রাসা এবং কারিগরির বিভিন্ন স্টাফ যারা, আমি তাদেরকে এই জিনিসটা জানার চেষ্টা করেছি, কিন্তু কেউই সদুত্তর দিতে পারে না যে কখন আসলে আমাদের বেতনটা ছাড়করণ করা হবে। আপনারা জানেন আমরা ঈদ কাটিয়ে এসেছি, ঈদের সময় আমাদের সরকারের পক্ষ থেকে যে বোনাসটুকু দেওয়া হয়, এই বোনাস দিয়ে আমাদের অনেকের পক্ষে কুরবানি করা সম্ভব হয় না। আমাকে যে বোনাস সরকার দিয়েছে 3 ডাবল টাকা লেগেছে আমার কুরবানি করতে। এই টাকাটা কোথায় থেকে এসেছে? আমার বেতন থেকে বা আমার জমানো টাকা থেকে আমি দিয়েছি। এটা তো অনেক শিক্ষকের ক্ষেত্রে হয়েছে, যারা কুরবানি যে টাকা পায় এই টাকা দিয়ে তো তারা কুরবানি দিতে পারে নাই। তো তারা কুরবানিটা কি দিয়েছে কি দিয়ে? তার জমানো টাকা দিয়ে অথবা বেতনের টাকা দিয়ে। কুরবানির সময় অনেক অতিরিক্ত টাকা খরচ হয়। এই মুহূর্তে তো আমাদের বিশেষ করে এই ঈদের পরে, ঈদুল ফিতর বলেন অথবা ঈদুল আজহা বলেন, এগুলোর পরে আমাদের শিক্ষকদের অনেক ক্রাইসিস থাকে, বিশেষ সরকারি চাকরিজীবীদের অনেক ক্রাইসিস থাকে। এই মুহূর্তে বেতনটা আমাদের খুবই জরুরি ছিল, কিন্তু কেন আমরা জানি না। এটা সরকারের সুনাম নষ্ট হচ্ছে নিঃসন্দেহে, অধিদপ্তরের সুনাম নষ্ট হচ্ছে, মন্ত্রণালয়ের সুনাম নষ্ট হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা জানি না। সরকারের সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত ভাবে কেউ এটা করছে কিনা, এটাও আসলে খতিয়ে দেখা দরকার আমি মনে করি। আমার সাথে যারা এড আছেন মিনিস্ট্রি অথবা গোয়েন্দা সংস্থা, এই বিষয়গুলো আপনারা একটু খতিয়ে দেখবেন। গভর্নমেন্টের সুনাম নষ্ট করার জন্য, মন্ত্রণালয়ের সুনাম নষ্ট করার জন্য, অধিদপ্তরের সুনাম নষ্ট করার জন্য এখানে কোন রকমের কারসাজি হচ্ছে কিনা এই বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন। এবং এখানে প্রায় 2 লাখ শিক্ষক কর্মচারী, যেখানে প্রায় অন্তত 15 থেকে 20 লক্ষ সদস্য আছে, পরিবারের লোকজন আছে, এটার প্রভাব সবার উপর পড়ছে। এখনো আজকে 14 তারিখ, এখন পর্যন্ত ছাড় করা হয়নি। সরি, আজকে 16 তারিখ, এখন পর্যন্ত ছাড় করা হয়নি। এখন ছাড় করার পরে তারপর টাকা উত্তোলন করতে আরো সময় লেগে যায়। তো দেখা যাবে আমাদের শিক্ষকরা আগামীকালকে বেতন ছাড় করলে শিক্ষকরা উঠাতে 20 তারিখ বা 25 তারিখের আগে উঠাতে পারবে না। আমি আমার আইডিতে যারা আছেন অথবা আমার লাইভটি যাদের নজরে আসবে, যারা সংবাদকর্মী আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মন্ত্রণালয়ে যারা যুক্ত আমার সাথে অ্যাড আছেন এবং যারা গোয়েন্দা সংস্থার আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টি। আপনারা আপনাদের জায়গা থেকে সরকারকে একটু অবহিত করেন, যাতে সরকার আমাদের দ্রুত বেতনের ব্যবস্থা করে। তো এটা আমি আগামীকালকে চেষ্টা করব খোঁজ নেওয়ার জন্য। এবং আমি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে লেখালেখি করেছি। গতকালকে আমার লেখাকে কোট করে ডেইলি ক্যাম্পাস রিপোর্ট করেছে, ইত্তেফাক রিপোর্ট করেছে, এবং ইত্তেফাকের রিপোর্টটা ব্যাপকভাবে ইয়ে হয়েছে, আপনার ভিউ হয়েছে, আমি দেখেছি। এরপরও সরকার কেন আমাদের বেতন দিচ্ছে না, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এই ডিজিটাল যুগে এসে যদি 1 মাসের বেতন পরের মাসের 20 তারিখ 25 তারিখের মধ্যে যদি শিক্ষকরা না পায়, এর চেয়ে আর দুঃখ আসলে আমাদের মানে থাকতে পারে না। এটা আমরা সরকারের সরকার যত দ্রুত সম্ভব বিশেষ ব্যবস্থাপনায় আমাদের বেতন যাতে ছাড় করা হয়, এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আজকে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন, জাতীয় সংসদে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে, প্রাইমারি স্কুলগুলোতে আপনার সঙ্গীতের টিচার দেওয়ার ব্যাপারে একটা আলোচনা চলছিল। আরো বিভিন্ন আপনার এই সংক্রান্ত কিছু শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বক্তব্য রেখেছিলেন। এটা নিয়ে একটা জনরোষ তৈরি হয়েছে, এবং যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান, এবং এখানে প্রায় 90% মুসলমান, এটা সঙ্গীতের শিক্ষকের ব্যাপারে অনেকের মধ্যে আপত্তি তৈরি হয়েছিল। আমরা এটা নিয়ে লেখালেখি করেছি, আপনারা অনেকে নিজেরা লেখালেখি করেছেন। তো আজকে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় জাতীয় সংসদকে জানিয়েছেন যে মন্ত্রী পরিষদ এই ব্যাপারে তারা অসম্মতি জানিয়েছে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে। আপনারা জানেন যে প্রাইমারি যে স্কুলগুলো আছে এগুলোতে ইতিমধ্যে শিক্ষার্থী সংকট আপনার ব্যাপকভাবে আপনার এটা কাজ করছে। আপনারা জানেন শিক্ষার্থী সংকট প্রকট। আমরা বিশ্বাস করি এখানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ না দিয়ে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, তাহলে অভিভাবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি তারা আকৃষ্ট হবে। এটা সরকার যদি করে তাহলে আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত হবে। তবে সরকারকে এইটুকু ধন্যবাদ আমরা দিতেই পারি, যেহেতু সরকার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার যে বিষয়টি ছিল এখান থেকে তারা বেরিয়ে এসেছেন এবং মন্ত্রী পরিষদ এখানে আপত্তি জানিয়েছেন। এটা একটা ভালো দিক আমি মনে করি। আরেকটি কষ্টের বিষয় আপনাদেরকে বলি, গতকালকে আমি এটা পোস্টে দিয়েছিলাম যে সরকারি কর্মচারী ওনারা যাতে আপনার 9 দিনের মধ্যে পেনশনের টাকা পায়, অনলি 9 দিনের মধ্যে যাতে তাদের সমুদয় পেনশন বা তাদের যে পাওনাদি থাকে অবসরে যাওয়ার পর, এটার জন্য বাজেটে প্রস্তাবনা রাখা হয়েছে। এবং তাদের আরো আপনার অন্যান্য যে কল্যাণ সহ আরো যা আছে সবকিছু 20 দিনের মধ্যে পাওয়ার জন্য বাজেটে প্রস্তাবনা রাখা হয়েছে। আর আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বলেছেন আমাদের শিক্ষকদেরকে জুলাই থেকে উনি 1 লক্ষ টাকা করে দেওয়া শুরু করবেন। চিন্তা করতে পারেন, একজন প্রিন্সিপালের তার পাওনা কমপক্ষে 60 লাখ হবে, একজন ভাইস প্রিন্সিপালের কমপক্ষে 40-45 লাখ টাকা হবে, একজন সহকারী অধ্যাপকের
50 লাখ টাকা বা 35-40 লাখ টাকা হবে, তাদেরকে 1 লাখ টাকা কিস্তিতে নাকি আপনার কল্যাণ অবসরের টাকা দিতে হবে? রাষ্ট্র কি এত দরিদ্র যে 7,000 কোটি টাকা একবারে বরাদ্দ দিয়ে শিক্ষকদের এই অবসর এবং কল্যাণের টাকাটা দিতে পারে না? আর এই টাকাটা তো শিক্ষকদের পকেট থেকে কেটে রাখা হয়েছে। প্রতি মাসে 10% আমাদের অবসর এবং কল্যাণের টাকা কেটে নেওয়া হচ্ছে আমাদের স্কুল থেকে। রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারে, আর আমাদের এমপিভুক্ত শিক্ষকদেরকে আমাদের টাকা কল্যাণ এবং অবসরের টাকা কিস্তিতে দিবে 1 লক্ষ টাকা দিয়ে। আমরা এই এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আমরা সরকারের কাছে দাবি জানাবো, একসাথে থুক বরাদ্দ দিয়ে 6-7 হাজার কোটি টাকা লাগে, এই থুক বরাদ্দ দিয়ে বাংলাদেশের যত এমপিভুক্ত শিক্ষক অবসরে গিয়েছেন তাদের কল্যাণ এবং অবসরের টাকা একসাথে এটা তাদেরকে পরিশোধ করার ব্যবস্থা করা হোক। কারণ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুপাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিভিন্ন বিভিন্ন বিশ্বের বিভিন্ন উন্নত দেশে সরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং শিক্ষকদের এখানে কয়েক হাজার কোটি টাকা দিতে সরকারের কেন এত কৃপণতা? অথচ আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন অস্ট্রেলিয়ার এবং মালয়েশিয়ার মানে শিক্ষা ব্যবস্থাকে উন্নীত করতে চান। এই শিক্ষকদেরকে আপনার বেতন পরের মাসের আপনার 20 তারিখ দিয়ে আপনি কিভাবে মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবেন, অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবেন, আমরা বিশ্বাস হই না। এই বেতন দিয়ে তো উগান্ডার শিক্ষা ব্যবস্থা আপনি বাস্তবায়ন করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে না। আপনি কল্যাণ অবসরের টাকা 1 লাখ টাকা করে দিবেন, এক লোকে পাবে 60 লাখ টাকা, পাবে 40-45 লাখ টাকা, আপনি 1 লাখ টাকা দিবেন, কিভাবে তারিখে দিয়ে 1 লাখ টাকা দিয়ে? এই জাতীয় অযৌক্তিক সিদ্ধান্ত, এগুলো থেকে বের হওয়ার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো এবং এমপিভুক্ত শিক্ষকদের জন্য থুক বরাদ্দ দিয়ে যেটুকু টাকা লাগে 7-8 হাজার কোটি টাকা একসাথে সবার অর্থ পরিশোধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনারা এর বাইরে যত প্রকল্প গ্রহণ করেন, প্রশিক্ষণ গ্রহণ করেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেন, বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন, শিক্ষকদের আর্থিকভাবে যদি তাদেরকে সম্মানিত না করা যায় তাহলে আসলে সকল আয়োজন ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন পে স্কেল ঘোষণা হয়েছে। পে স্কেলের ঘোষণা, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা একটা দাবি ইতিমধ্যে করেছি যে আমাদের সরকারিদের যেদিন প্রজ্ঞাপন হবে একই সাথে যাতে আমাদের প্রজ্ঞাপনটা হয়, একই দিনে যাতে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের, আমাদের একটা আলাদা প্রজ্ঞাপন হবে, আমরা চাই একই দিনে যাতে প্রজ্ঞাপন হয়। আরেকটা বিষয় আপনারা জানেন যে আমাদের আগে ইনক্রিমেন্ট ছিল না, যার কারণে আমাদের পে ফিক্সেশনের যে বিষয়টা এটা আমাদের ছিল না। এখন যেহেতু আমরা 18-19 সাল থেকে ইনক্রিমেন্ট পাচ্ছি, আমরা এটা যাতে আমাদের পে ফিক্সেশন যাতে হয় ব্যবস্থা করা হয়, আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই। আপনারা জানেন যে আমাদের যে বেতন কমিশন ছিল, বেতন কমিশনের সাথে আমরা মিটিং করেছি এবং ওনাদের কাছে আমরা যে লিখিত বক্তব্য আমরা পেশ করেছি এবং মৌখিকভাবে যে বক্তব্য পেশ করেছি, আমরা ওইখানে আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে আমাদের যেহেতু আগে ইনক্রিমেন্ট ছিল না, আমাদের পে ফিক্সেশনের বিষয়টা ছিল না, এখন যেহেতু এটা হয়েছে, আমাদের যাতে পে ফিক্সেশন হয় এই ব্যাপারে আপনারা আপনাদের যে প্রস্তাবনা থাকবে ওখানে আপনারা সুপারিশ রাখবেন। আমরা কিন্তু আমাদের পে কমিশনের যারা ছিলেন সম্মানিত চেয়ারম্যান সহ সবার সামনে আমরা লিখিতভাবে প্রস্তাবনা দিয়ে আসছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার ইবতেদায়ী শিক্ষকরা আজকে তারা আপনার গতকালকে আমাকে তাদের একজন শীর্ষ নেতা যিনি এখন সভাপতি দায়িত্বে আছেন সম্ভবত তাজুল ফরাজি সাহেব ফোন করেছিলেন ওখানে যাওয়ার জন্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য আপনারা জানেন আজকে আমাদের প্রতিষ্ঠান প্রথম দিন আপনার ওয়ার্কিং ডে ছিল, কোন রকম সুযোগ আসলে ছিল না। তো ওনারা আজকে সচিবালয়ের উন্নতি পদযাত্রা করেছেন, ওখানে পুলিশ মনে হয় কিছুটা তাদের উপর আক্রমণ করেছে, বাধা দিয়েছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ করবো, এই মানুষগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের এমপিভুক্ত করা, পর্যায়ক্রমে জাতীয়করণ করা সরকারের পক্ষ থেকে সরাসরি ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর কেন এখনো তাদের এমপিভুক্ত হচ্ছে না এটা আমরা আসলে জানি না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, এমপিভুক্ত স্বতন্ত্র যে মাদ্রাসার সংখ্যা খুব বেশি না, অল্প, প্রায় 1000-1500 মাদ্রাসা, জনসংখ্যা বেশি না, শিক্ষকের সংখ্যা হয়তো 1000 হইতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করবো দ্রুত স্বতন্ত্র ইবতেদায়ী যে শিক্ষক যারা আছেন তাদের এমপিভুক্ত করা এবং পর্যায়ক্রমে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে যেরকম ভাবে জাতীয়করণ করা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হোক। এটা আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ কথা শিক্ষক এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি আমরা আহ্বান রাখতে চাই। আমাদের নন এমপিও যারা শিক্ষক আছেন ভাইয়েরা, তারা আন্দোলন করছেন, তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। জানেন আপনারা ইন্টারিম গভর্নমেন্টের সময় সার্কুলার হয়েছে, তাদের কাছে আবেদন নেওয়া হয়েছে, এগুলো আপনার যাচাই বাছাই করা হয়েছে, ভোট করে বন্ধ করে দেওয়া হয়েছে, আবার ওনারা এখন আন্দোলনে আছেন। তো এই সমস্ত এই মানুষগুলোর সাথে বারবার এইভাবে তাদেরকে মানে আশ্বাস দেওয়া এবং আশ্বাস দিয়ে তাদেরকে আবার রাজপথে টেনে নেয়, এটা কোনো অর্থ হতে পারে না। যারা যোগ্য, যাদের সত্যিকার অর্থে যারা পাওয়ার, যাদের সক্ষমতা আছে অবকাঠামোগত দিক থেকে, শিক্ষার্থীর দিক থেকে, রেজাল্টের দিক থেকে, এগুলোকে বিবেচনায় নিয়ে যারা যোগ্য তাদেরকে একটু ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো শিক্ষা জাতীয়করণ কথা ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো
অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। লাইফটা যদি সুযোগ হয় লাইফটা শেয়ার করে দিবেন, বিশেষ করে আমাদের বেতনের বিষয়টা নিয়ে যেহেতু আমরা কথা বলেছি, সবাই চেষ্টা করবেন লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য। আমার কথা আপাতত মোটামুটি শেষ, আর কথা বলবো না। এখন আপনাদের কমেন্ট দিয়ে একটা পড়বো, কমেন্ট করে আমি আমার লাইফ থেকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের যারা কমেন্ট করে প্রথম থেকে কমেন্ট করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে শেয়ার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা শেয়ার করবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। 18 বছরের কালো আইন বাতিল চাই, এটা নিয়ে আমি প্রচুর লেখালেখি করেছি, আপনারা জানেন। এটা আসলে একজন প্রতিষ্ঠান প্রধান হওয়ার জন্য এবং সহকারী প্রধান হওয়ার জন্য কোনো অবস্থাতেই 18 বছরের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। আজকে তো মন্ত্রী মহোদয় বলেছেন যে আপনাদের বাইরে পরীক্ষা নিয়ে নন-এমপিও এমপিওকে ব্যাপারে অলরেডি কথা বলেছি আপনাদের। আমরা কথা ইচ্ছি দাবি জানো যায় না, এগুলো ঠিক আছে, কিন্তু আমরা তো স্পেস দিতে হবে, হুটহাট করে কোনো কিছু করা যাবে না। আপনি আপনার আন্দোলন সংগ্রাম এগুলো পরিকল্পিত হইতে হবে, টাইমিং হইতে হবে, আন্দোলন করে আন্দোলন থেকে অ্যাচিভমেন্ট লাগবে। আর এই 50 জন 60 জন নিয়ে দাঁড়াই থাকলে আপনার মনে করেন প্রেস ক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে, কিন্তু আন্দোলন হয় না। আমরা আন্দোলন করবো শহীদ মিনারের বাড়িবার আন্দোলন হচ্ছে আমাদের মডেল, আমরা ওই মডেলকে সামনে রেখে আন্দোলন করবো। সুতরাং এই বিচ্ছিন্ন ছোটখাটো আন্দোলন আর জাতীয়করণ করতে সুযোগ করবে না। আমরা যখন করবো, আমরা যখন কর্মসূচি দিব কমপক্ষে 20,000 লোককে আমরা কর্মসূচি করবো, এর নিচে আমরা কল্পনা করি না 20,000-এর নিচে কোনো প্রোগ্রাম আমরা করবো না ইনশাল্লাহ। তো আমরা সময় নিচ্ছি। আর ইত্যাদি শিক্ষকদের 13তম গ্রেডের যে বিষয়টি, এটা নিয়ে আমাকে অনেক শিক্ষক ফোন করেছেন। এটা আসলে এমপিও নীতিমালাতে তাদেরকে 13তম গ্রেড দেওয়া হয়েছে। তো তাদেরকে যেহেতু এমপিও নীতিমালাতে 13তম গ্রেড দেওয়া হয়েছে, 8ম দেওয়া হয়েছিল আমাদের সহকারী শিক্ষক যারা আছেন জেনারেল, তাদেরকে আমার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের হয়েছে। তো ওনারা যদি পান তাহলে একই এমপিও নীতিমালার আলোকে আমার ইত্যাদি মাদ্রাসার যারা সহকারী শিক্ষক আছেন তাদেরকে 13তম গ্রেড দিতে সমস্যাটা কোথায় আমি জানি না। এরপর আমি দেখি অধিদপ্তর আমি বিষয়ে কথা বলবো, সবসময় মনেও থাকে না, আজকে ফোনে কথা বলছিলাম, আমি আপনাদের বিষয় নিয়ে কথা বলবো। বিএড এর কালো আইন বাতিল, এটা নিয়ে তো আমরা আবেদনও দিয়েছিলাম, আপনারা জানেন। ইন্টারিম গভর্নমেন্টের আমরা চেষ্টা করেছি কাজ করার জন্য, যদি আমরা সফল হইনি, এটা অব্যাহত থাকবে। আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা দেখি আমরা কাজ করবো। ইত্যাদি ইবি প্রধানদের 10ম গ্রেড, এটাও যৌক্তিক, এটা যেহেতু নীতিমালাতে আছে ওনাদেরকে দেওয়া দরকার। ইবি প্রধান তারা এখন 11তম গ্রেড পাচ্ছেন, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা মানে প্রতিষ্ঠান প্রধান যারা হেডমাস্টার ওনারা পাচ্ছেন 10ম গ্রেড। এটা দেওয়া উচিত, ওনার যেহেতু নীতিমালাতে আছে ওনাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এটা দেওয়া উচিত। শহীদ মিনারে সবাই ছিল, শহীদ মিনারে আপনারা ছিলেন বলেই তো আমাদের আন্দোলনটা সফল হয়েছে। আপনারা না থাকলে তারা আমাদের আন্দোলন সফল হতো না। আজকে আমরা যে উচ্চতা পাচ্ছি অন্তত আগের ডাবল, অর্থাৎ 50%, এবং বাড়ি ভাড়া 7.5, জুলাই হচ্ছে আরো 7.5। এটা তো আন্দোলনের কারণে আপনারা ছিলেন বলে হয়েছে, এবং আগামী দিনেও থাকবেন, এবং আপনাদেরকে নিয়েই আমরা অন্যান্য যে বৈষম্যগুলো আছে আমরা ইনশাল্লাহ দূর করব। কারিগরির যে এমপিও যে বিষয়টা, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের যে যুগ্ম মহাসচিব আছেন জনাব যুগ্ম সদস্য সচিব জনাব আবুল বাশার স্যার, প্রকৌশলী আবুল বাশার স্যারের সাথে আপনারা কথা বলবেন। কারিগরি বিষয়টা উনি দেখেন, আমি অধিদপ্তর ওনাকে পরিচয় করে দিয়ে আসছি, ওনার সাথে কথা বলবেন। যদি সমাধান না হয় তাহলে আমাকে জানাবেন, আমি কথা বলবো। আমাদের অ্যাকাউন্টে জমা কিভাবে থাকবে, কারণ আমাদের যে টাকাটা উঠে এই টাকাটা আপনারা যারা ওই যে আবেদন করে অবসর কল্যাণের জন্য তাদেরকে দিয়ে দিই, আমাদের টাকাটা থাকবে কোথায় থেকে? সরকার যদি প্রতি বছর একটা নির্ধারিত হারে যদি বরাদ্দ দিত তাহলে ঠিকই মনে করেন আমরা আমাদের ইয়েটা আমরা পাইতাম। আমাদের অ্যাকাউন্টে আপনার প্রাইমারিতে কার এগেইনস্টে কত টাকা আপনারা কেটে নিচ্ছে আপনি একবার দেখতে পারবেন, কিন্তু আমাদের এই সুযোগ নেই। আমাদের কোথায় কোথায় যাচ্ছে না কোথাও, এটা উঠায়া পরে যারা আবেদন করে তাদেরকে বিতরণ করা হয়। এটা আমরা হতবাগা, মানে পেশাজীবী গোষ্ঠী, তো এই জন্য মানে আমাদের টাকা পয়সার কোনো হিসাব নাই। আপনার প্রাইমারি বলেন সরকারি বলেন সবাই তার এই ইয়ের এগেইনস্টে যেটা সে জমা করে এগেইনস্টে সে লোন নিতে পারে। আমরা কিন্তু সেই সুযোগও পাই না। এগুলো বলে আসলে লাভ নাই। আমরা তো আসলে একবারে আকন্ঠ নিমজ্জিত বৈষম্যে আমরা এমপিভুক্ত শিক্ষকরা। এরপরেও তো আমরা 18 সাল থেকে আন্দোলন করে অন্তত কিছুটা আমরা কিছুটা আপনাদের আশ্বস্তি আমরা এনে দিয়েছি। আজকে যে ইমপ্লিমেন্ট হচ্ছে এটা তো আমাদের আন্দোলনের ফসল। আজকে আপনি বৈশাখী ভাতা পাচ্ছেন, এটা আমাদের আন্দোলন ফলে হয়েছে। আন্দোলন না করলে এখন এগুলো হতো না। আর বাড়ি ভাড়া উচ্চ ভাতার আন্দোলন আপনাদের চোখের সামনে আছে, এটা তো বলার কিছু নাই। তো আমরা তো চেষ্টা করছি, কিছু ভালো বৈষম্য দূর হয়েছে, বেশ ভালো কিছু বৈষম্য দূর হয়েছে। আগামী দিনে আরো বৈষম্য দূর হবে যদি আপনারা থাকেন এবং আপনারা যদি অতীতের মতো আন্দোলনে সংগ্রামে ইয়ে করেন, তাহলে হবে ইনশাল্লাহ। আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা এবং উপজেলা কমিটিগুলো আমরা আবার করার ইনশাল্লাহ কাজ শুরু করবো, এবং মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের জেলা উপজেলা কমিটিগুলো যেখানে যেখানে আমাদের বাকি আছে আমরা ওখানে জেলা উপজেলা কমিটিগুলো করবো, এবং জেলা এবং উপজেলাগুলোতে আমরা সফর করার জন্য নিয়োগ করেছি। যারা আপনারা আপনাদের জেলায় জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি করতে চান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি, এবং যদি আপনারা সমাবেশ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাচ্ছি এখন আবার সংগঠনটাকে আমরা যেটুকু গুছিয়েছিলাম ওখান থেকে আবার শুরু করে
আমরা একটু গুছিয়ে নিব, গুছিয়ে নিয়ে আমরা আগামী আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিব। এরপরে আমরা আন্দোলনে যাব এবং এমন আন্দোলন হবে যে আন্দোলনের মাধ্যমে আমরা ওখান থেকে কিছু অ্যাচিভমেন্ট নিয়ে আমরা বের হবো। ফাও কোনো আন্দোলন করতে আমরা চাই না। আর এই 10 জন আপনার 50 জন 60 জন নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়াতে, শহীদ মিনারের সামনে দাঁড়াতে আমরা চাই না। তো অনেক কথা হয়েছে, আপনারা আর কথা বলবো না, আপনারা কমেন্ট করে যাচ্ছেন এবং হয়তো আরো করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। যারা লাইভটি দেখেছেন, সবাইকে দেখছেন, দেখবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি একটু শেয়ার করে দিবেন। বিশেষ করে আমাদের বেতনের বিষয়টি নিয়ে আপনাদেরকে যদি বলি, আপনারা আমার লাইভটি তো শেয়ার করবেনই, পাশাপাশি আপনারা নিজেরাও আপনারা একটু বিকলম করে সবাই লেখেন। দেখেন আমরা যদি 6 লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার, আমরা 3 লক্ষ যদি সোশ্যাল মিডিয়ায় লিখি, ব্যাপকভাবে এটা আলোড়ন তৈরি করবে এবং দেখা যাবে আপনার এটা আপনার সরকারের যারা পদস্থ কর্মকর্তা আছেন অথবা আমাদের মন্ত্রী মহোদয় হয়তো নজরে চলে আসবে। এই জন্য সকলকে বলবো যে এই বিষয়ে আপনারা একটু লেখালেখি করেন, আপনারা একটু পোস্ট সোশ্যাল মিডিয়া, এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে তার আন্দোলন করা যাবে না। আপনারা একটু সবাই পোস্ট দেন এবং আমার লাইভটা শেয়ার করে দেন, যাতে সরকার দ্রুত সময়ের মধ্যে এটা ব্যবস্থা করেন। এবং আমি আগামীকালকেও আবার চেষ্টা করবো আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, কারণ কান্না না করলে তো মাও দুধ দেয় না। আমরা যদি একটু মনে করেন খোঁজখবর না নিই, ফোন না করি, লাইভ না করি, লেখালেখি না করি, তখন দেখা যাবে বেতন যদি আপনার হওয়ার কথা থাকে, আপনার মনে করেন 20 তারিখে হবে, এটা হবে মনে করেন পরের মাসে 10 তারিখে। এই জন্য সবাই একটু আমরা একটু লেখালেখি করি। তো মাদ্রাসা বদলির যে পারস্পরিক বদলির যে বিষয়টা, মাদ্রাসা কিন্তু একটা সুবিধা দেওয়া হয়েছে যারা স্কুলে নেয়, আপনারা জানেন। স্কুলে কিন্তু আপনার নিজ জেলা এবং বিভাগে যেতে পারবেন, আর মাদ্রাসা কিন্তু সারা বাংলাদেশে আপনার যে কোনো জেলায় যেতে পারবেন। এটা ভালো সুবিধা দেওয়া হয়েছে, এটা স্কুলে দেওয়া উচিত মনে করি। তো মাদ্রাসায় পারস্পরিক বদলির বিষয়টা ক্লিয়ার না, এই ব্যাপারে মাস 3 পরে আবার বদলির নীতিমালাটা আবার আপনার সংশোধন হবে। আমাকে সচিব মহোদয় যে একান্ত সচিব তিনি বলেছেন। তো আমরা ইনশাল্লাহ বদলির নীতিমালাতে আরো যে সমস্ত অসঙ্গতি আছে এগুলো আমরা একসাথে করে ওনাদেরকে আমরা ইনফর্ম করবো। ইনশাল্লাহ এগুলো সংশোধন হবে। আমরা চাচ্ছি আগে মানে চালু হওয়ার জন্য। দেখেন গতকালকে আমাকে একজন ফোন করলেন যে স্যার আমরা বদলির তথ্য ইনপুট দিতে পারি নাই, আপনি একটু বলে দেন যাতে আমাদের মানে সময়টা বাড়ায় দিই। আমি বলছি না, এটা বলবো না, কারণ হচ্ছে আমরা চাচ্ছি বদলিটা চালু হোক যত দ্রুত সম্ভব। কারণ চালু হয়ে গেলে পরে আপনি প্রয়োজন 6 মাস পরে যাইতে পারবেন বা 1 বছর পরে যাইতে পারবেন, কিন্তু চালু হওয়ার আগে দেখা গেল সচিব মহোদয় চেঞ্জ হয়ে গেল বা অন্য কেউ চেঞ্জ হয়ে গেল, একটা ঝামেলা তৈরি হবে। আমরা চাচ্ছি আগে চালু হোক। তো তারা কোনো অবস্থাতেই দেরি করার কোনো সুযোগ নাই, আমরা চাচ্ছি মানে চালু হয়ে যায়। ইএফটি সরি পিএফটির ব্যাপারে আপনারা শুনেছেন, এটা নিয়ে আপনার একনেকে নাকি অন্তিম ভাবে বলছেন যে আলোচনা হয়েছে। ইএফটি হলে তো আমাদের আসলে 1 টাকা বেতন বাড়বে না, কমবেও না, এই জন্য আসলে এটা নিয়ে এত বেশি গুরুত্ব দিয়ে কথা বলি না। আর্থিক যেখানে আর্থিক সুবিধা আমাদের বাড়বে না, এটা নিয়ে এত বেশি করে আমাদের লাভ নাই। তারপরেও আমাদের আমিন মাদ্রাসাগুলো থেকে তথ্য নেওয়া হয়েছিল, কিন্তু এগুলো নিয়ে কাজ তেমনটা আসলে হয়নি। ইএফটি হয়ে যাবে ইনশাল্লাহ, ইএফটি নিয়ে দুশ্চিন্তার কোনো কিছু নাই। আর ইএফটি করে তো খুব একটা সুবিধা আমাদের স্কুলের টিচার যারা আছেন তারাও পাচ্ছে না, কারণ হচ্ছে সরকারি ইএফটির মাধ্যমে দেখা যায় 3 তারিখের মধ্যে 2 তারিখের মধ্যে তাদের বেতন হয়ে যায়। আর আমাদের স্কুলের টিচারদের ইএফটি হওয়ার পরেও তো বেতন হয় 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখের পরে। তো ইএফটি দিয়ে তো খুব একটা আহামরি যে আমরা সুবিধা পাচ্ছি এরকম না। আপনি যত সিস্টেমই করেন, যদি সরকারের আন্তরিকতা না থাকে তাহলে আসলে কোনো সিস্টেম দিয়ে আসলে আমরা উপকৃত হবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে দোয়া প্রার্থী। আমার লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।